হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক দ্রাব্যতা নিয়ে। তো ফার্স্ট অফ অল এই ভিডিওটা আসলে কাদের জন্য বা তোমরা কারা আসলে এই ভিডিওটা দেখবা? প্রথম কথা হইতেছে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং সদ্য এইচএসসিতে উঠেছো তাদের জন্য আজকের ভিডিওটা। যদি কোনো সেকেন্ড ইয়ার স্টুডেন্ট অথবা অ্যাডমিশন ক্যান্ডিডেটের এই টপিকের বেসিকে সমস্যা থাকে তবে তারাও আজকের ভিডিওটা দেখতে পারো। তো প্রথমে আমি আমার পরিচয় দিই। আমার নাম ফিরোজ তোহা। আমি পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলসে, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেনটেন্যান্স। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো প্রথম কথা হইতেছে দ্রাব্যতা বুঝতে হলে আমাদের আগে সর্বপ্রথম দ্রবণ সম্পর্কে ধারণা থাকা লাগবে। তো ভাইয়া এইটা কেমন কথা? দ্রবণ সম্পর্কে ধারণা তো আমরা ক্লাস 7, 8, 9, 7, 8 থেকে আমরা জানি দ্রবণ কি, তাই না? দ্রবণের মধ্যে বেসিক এলিমেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে দ্রাবক, একটা হচ্ছে দ্রব্য। এখন দ্রাবক কোনটা? যেইটা হচ্ছে দ্রবণের মধ্যে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাবক, যেটা কম পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রব্য, আর দুটা মিক্সচার করে আমি যেটা পাই এটা হচ্ছে দ্রবণ। বাট কথা হইতেছে দ্রবণ হইতে হলে আমার আরও কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। আচ্ছা, আমি একদম বেসিকে যাই। সাপোজ হচ্ছে আমি চিনির শরবত বানাবো, তাই না? এখন চিনির শরবত বানাতে গেলে আমার দ্রাবক হইতেছে গিয়ে পানি, তাই না? আর দ্রব্য হইতেছে গিয়ে চিনি। দুটা মিক্সচার করলাম, মিক্সচার করার পর আমার চিনির শরবত তৈরি হলো। বাট এখন আচ্ছা আমি একদম এখানে লিখে দিই। সাপোজ এটা হচ্ছে আমার চিনির শরবত তৈরি করতেছি, এটা হচ্ছে আমার দ্রব্য, তাহলে এটা হচ্ছে আমার দ্রাবক। আমি লিখে নিই এখানে, এটা হচ্ছে আমার দ্রাবক। আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে নিই। এটা হইতেছে গিয়ে আমার দ্রাবক, এটা হচ্ছে গিয়ে আমার দ্রাবক, এটা হচ্ছে আমার দ্রব্য, এবং দুইটা মিক্সচার করে আমি পাইতেছি হচ্ছে দ্রবণ। ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হইতেছে গিয়ে যে হ্যাঁ ঠিক আছে কথা যে আমার একটা দ্রবণের মধ্যে হচ্ছে আমার দ্রাবকের পরিমাণ বেশি থাকে, দ্রবের পরিমাণ কম থাকে। বাট সব কিছুকেই কি আমি দ্রবণ বলতে পারবো? মানে দ্রবণ হইতে হইলে আমার আসলে কোন কোন ক্রাইটেরিয়া ফলো করতে হবে, বা আমি যে দ্রাব্যতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই দ্রাব্যতার মধ্যে আসলে আমি যাকে দ্রবণ বলবো বা সলিউশন বলবো, এইটা হইতে হলে আমার কিছু বেসিক ক্রাইটেরিয়া ফলো করতে হবে। যেমন আমি যদি এখানে দেখি যে দ্রবণ নিয়ে আলোচনা, দ্রবণ হওয়ার এখানে তিনটা ফান্ডামেন্টাল শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত হইতেছে দ্রাবক এবং দ্রবণের ভৌত অবস্থা একই হইতে হবে। ভাইয়া ভৌত অবস্থা একই বলতে জিনিসটা বুঝলাম না। কথা হইতেছে দেখো, তুমি যখন দ্রবণ তৈরি করতেছো তোমার দ্রাবকের ফর্মটা হচ্ছে লিকুইড, তোমার দ্রবণের ফর্মটা হচ্ছে কি লিকুইড। অর্থাৎ দ্রবণ হইতে হইলে দ্রাবক এবং দ্রবণের ভৌত অবস্থা একই হইতে হবে। দ্রাবকও এখানে লিকুইড, আমার দ্রবণটাও লিকুইড, ঠিক আছে? মাঝখান থেকে আমার দ্রবণটা হচ্ছে সলিড। তো আমার দ্রবণ হইতে হইলে প্রথম কন্ডিশন হইতেছে গিয়ে দ্রাবক এবং দ্রবণের ভৌত অবস্থা সেম হইতে হবে। এবার আসো দ্বিতীয় কন্ডিশনে, যে দ্রবণ হইতে হইলে এটি সমসত্ব মিশ্রণ হইতে হবে। হ্যাঁ, সমসত্ব মিশ্রণ বা হোমোজেনিয়াস সলিউশন, এই জিনিসটা আসলে কি? বা দেখো আমি যদি একটা এক্সাম্পল দিই, দেখো যে ধরো তুমি হচ্ছে সমসত্ব মিশ্রণ জিনিসটা বুঝতেছো না। সমসত্ব মিশ্রণ হইতেছে যেই মিশ্রণে তুমি একটা দ্রবণ তৈরি করছো, তুমি যে কোনো জায়গা থেকে তুমি সেই দ্রবণটা নিছো, নিয়ে যে কোনো জায়গার টেস্ট তুমি সেম পাবা। ভাই আপনি কি বললেন? যেমন ধরো তুমি হচ্ছে চিনি দিয়ে একটা শরবত বানাইছো, চিনি হচ্ছে পানির মধ্যে দিয়েছো, পানির মধ্যে দিয়ে এটা হচ্ছে চিনি শরবত বানাইছো। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি ভাইয়া? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাবার লবণ, ঠিক আছে? তো এইটা দিয়ে তুমি একটা সলিউশন বানাইছো, একটা দ্রবণ বানাইছো। তো বানানোর পরে তুমি এই পোর্শন থেকে যদি কিছু পানি বের করো তাহলে তুমি যেই টেস্ট পাবা, তুমি সেম টেস্ট এই পোর্শন থেকে যদি তুমি টেস্ট করো তুমি সেম টেস্ট পাবা। অর্থাৎ তোমার প্রতিটা পোর্শনে তোমার ঘনমাত্রা, তোমার হচ্ছে তীক্ষ্ণতা বা ঘনমাত্রা সেম থাকবে। এইটা হচ্ছে তোমার সমসত্ব মিশ্রণ। তাহলে ভাই সমসত্ব মিশ্রণ তো সবই আমরা যা দেখি, আমরা যে দ্রবণ তৈরি করি সবই তো মোটামুটি সমসত্ব মিশ্রণ। কিন্তু ভাই সব দ্রবণ সমসত্ব মিশ্রণ না। যেমন ধরো তুমি এখানে মাটি নিছো, কি নিছো? মাটি। এটা হচ্ছে মাটি, ঠিক আছে? তুমি মাটি নিছো, মাটি নিয়ে তুমি হচ্ছে পানির মধ্যে গুলাইছো, পানির মধ্যে গুলাইছো। তো ইনিশিয়াল ফেজে তুমি দেখবা যে মাটি হচ্ছে পানির সাথে মিশতেছে, তোমার মনে হবে যে ভাই মিশতেছে, কারণ পানির হচ্ছে কালার চেঞ্জ হয়েছে। কিছুক্ষণ রেখে দিবা, মাটিগুলো নিচে তলানি পড়বে, ঠিক আছে? মাটিগুলো কী হবে? নিচে তলানি পড়বে। বা তুমি মেশানোর পরেও তুমি এইখান থেকে কিছুটা বের করো, এর যে ঘনমাত্রা এখানে কিছুটা বের করো, এর ঘনমাত্রা সেম হবে না। এইটা হচ্ছে কি ভাই? অসমসত্ব মিশ্রণ। অর্থাৎ ভাই সমসত্ব মিশ্রণে আমি যেখান থেকেই জিনিসটা পিক করি আমার ঘনমাত্রা সব জায়গায় সেম থাকবে। মাটি দিয়ে তুমি যে দ্রবণটা বানাইছো সেখানে তোমার দ্রবণের ঘনমাত্রা সেম থাকবে না। অর্থাৎ ভাইয়া তুমি এখান থেকে যদি পিক করো তুমি একটা ঘনমাত্রা পাবা, তুমি এইখান থেকে যদি পিক করো তুমি আরেকটা ঘনমাত্রা পাবা। এইটা হচ্ছে কি ভাইয়া? অসমসত্ব মিশ্রণ। তো আমরা যেই দ্রবণ নিয়ে আলোচনা করব
এই দ্রবণটা হবে হচ্ছে সমসত্ব দ্রবণের মিশ্রণ। এখন কথা হইতেছে ভাইয়া এখন এইটা কি ভাই দ্রবণ না? আচ্ছা, এখানে আবার অনেকগুলো কন্ডিশন থাকে, ঠিক আছে, মানে একটা হচ্ছে সমসত্ব, একটা অসমসত্ব, ঠিক আছে, হোমোজেনিয়াস, হেটেরোজেনিয়াস, এর মধ্যে আবার কলয়েড থাকে, ঠিক আছে, কলয়েডাল পার্টিকেল। যেমন ধরো আমরা হচ্ছে যখন ওষুধ খাই, ঠিক আছে, ওষুধ কিন্তু আমরা ঝাঁকি দিয়ে খাই, ঠিক আছে, বাট আমরা যখন দুধ খাই বা অন্য কোনো এলিমেন্টস খাচ্ছি তখন কিন্তু আমরা ঝাঁকি দিয়ে খাচ্ছি না, এখানে কলয়েডের ব্যাপার আছে। তো আমরা নর্মালি যে দ্রবণ নিয়ে আলোচনা করব এইটা হইতেছে গিয়ে সমসত্ব মিশ্রণ, অর্থাৎ ভাইয়া সমসত্ব মিশ্রণ হইতেছে গিয়ে তোমার যেই তুমি দ্রবটা দিবা সেটা সম্পূর্ণভাবে তোমার দ্রবণের মধ্যে গুলে যাবে বা মিশে যাবে, ঠিক আছে। বাট এইখানে তুমি দেখো যখন তুমি মাটি দিচ্ছ, মাটিটা কিন্তু তোমার পানির সাথে মিশতেছে না ভাইয়া, মাটিটা পানির সাথে মিশতেছে না। তো ভাইয়া এখানে একটা বেসিক কনসেপ্ট হচ্ছে এরকম, তোমার সমসত্ব মিশ্রণের মধ্যে যে পার্টিকেল থাকবে এই পার্টিকেলের সাইজ হবে হচ্ছে 0.1 ন্যানোমিটার থেকে 0.1 ন্যানোমিটার থেকে 1 ন্যানোমিটারের মধ্যে, 1 ন্যানোমিটারের মধ্যে। আচ্ছা, আমি একটু এটা এডিট করে নিই। আচ্ছা, 0.1 ন্যানোমিটার থেকে 1 ন্যানোমিটারের মধ্যে, 1 ন্যানোমিটারের মধ্যে, অর্থাৎ সমসত্ব মিশ্রণের যে পার্টিকেল থাকবে, পার্টিকেলের যে সাইজ থাকবে এটা হচ্ছে 0.1 ন্যানোমিটার থেকে 1 ন্যানোমিটারের মধ্যে থাকবে। তো দেখো এখানে এটাই বলতেছে যে দ্রবণ হওয়ার শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে দ্রাবক এবং দ্রবণের ভৌত অবস্থা সেম হবে। সেকেন্ড শর্ত হইতেছে কি আমার এটি সমসত্ব মিশ্রণ হইতে হবে। এবং থার্ড কন্ডিশন হচ্ছে কণার ব্যাসার্ধ 10⁻⁻7, এটা সেন্টিমিটার হবে, ঠিক আছে, এখানে লেখা হয় নাই 10⁻⁻7 সেন্টিমিটার হবে, মানে এর কম হবে, সরি 10⁻⁻7 সেন্টিমিটারের কম হবে, অর্থাৎ 10⁻⁹ মিটারের কম হবে, 10⁻⁹ মিটারের কম হবে। তো 10⁻⁹ মিটার মানে হচ্ছে কি তোমার হচ্ছে 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার, তাই না? আমরা এখানে দেখছিলাম যে তোমার হচ্ছে যেই পার্টিকেলগুলো থাকবে এই পার্টিকেলগুলোর রেঞ্জ হবে হচ্ছে 0.1 ন্যানোমিটার থেকে 1 ন্যানোমিটারের মধ্যে, ঠিক আছে। তো এইটা হইতেছে গিয়ে তোমার দ্রবণ হওয়ার ক্রাইটেরিয়া, যে তোমার যদি তুমি এখন আমরা এখন আলোচনা করতেছি দ্রাব্যতা নিয়ে। তো দ্রাব্যতা হইতে হলে যে দ্রবণটা নিয়ে আমি কথা বলবো সেই দ্রবণের এই কয়টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। তো আসো এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দ্রাব্যতা কোর্শনে। তো এইটা বোঝার আগে আমাদের আরও একটা ছোট্ট কনসেপ্ট বোঝা লাগবে, এইটা হইতেছে গিয়ে দ্রবণের প্রকারভেদ, ঠিক আছে, আসলে দ্রবণ কয় প্রকারের। তো আমি এর আগেও বলছিলাম হ্যাঁ হোমোজেনিয়াস, হেটেরোজেনিয়াস বা তোমার হচ্ছে কলয়েডাল পার্টিকেল টাইপের থাকে। তো এইটা বেসিক্যালি তোমার ভাগ করা হয়েছে ক্যাপাসিটির উপর ভিত্তি করে বা দ্রবণীয়তার উপর ভিত্তি করে। দ্রবণ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ। তো ভাইয়া এই 3টা জিনিস আসলে কি, যে অসম্পৃক্ত দ্রবণ কি, সম্পৃক্ত দ্রবণ কি, অতিপৃক্ত দ্রবণ কি। তো অসম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে এরকম যে দেখো তুমি যখন একটা পানির মধ্যে ধরো তুমি দ্রাবকের মধ্যে ধরো তুমি চিনি দিচ্ছ অথবা লবণ দিচ্ছ, মনে করলাম সোডিয়াম ক্লোরাইড দিতেছ। তো এটা কি এমন যে আমি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড 1 চামচ দিলাম, ঠিক আছে, এটা দ্রবণীয় হয়ে গেল বা গুলে গেল, 2 চামচ দিলাম, 3 চামচ দিলাম, এটা কি আজীবন আমি যত লবণ ঢালবো সবই কি গুলে যাবে বা সবই কি দ্রবীভূত হবে? সব তো হবে না, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত হবে, তাই না? তো দেখো ধরো প্রথমে আমি আসি অসম্পৃক্ত দ্রবণ কি। অসম্পৃক্ত দ্রবণ হচ্ছে ধরো এখানে আমি হচ্ছে পানি নিছি, তো এই পানির মধ্যে যতটুকু লবণ আটতে পারে, আচ্ছা আমি ধরলাম এখানে কতটুকু, ধরো আমি ধরলাম কথার কথা ধরলাম সে টু সে যে 10 কেজি তোমার লবণ হচ্ছে আটে, যতটুকু পানি আছে এর মধ্যে 10 কেজি লবণ আটে। এটার মধ্যেও সেম ভাইয়া, যতটুকু পানি আমি দিছি সব জায়গায় পানির পরিমাণ আমার সেম, এর মধ্যে 10 কেজি লবণ আটে। কথার কথা ধরলাম আমি, এটাও আমার সেম, এখানে আমার 10 কেজি লবণ আটে, 10 কেজি লবণ আটে, ঠিক আছে। তো এখন তিনটাই আমি পাত্র নিছি, 3টা পাত্র আমি এমন পরিমাণে পানি নিছি যে সর্বোচ্চ এখানে তুমি 10 কেজি লবণ দিলে সেটা হচ্ছে গুলবে বা দ্রবীভূত হবে। তুমি 10 কেজি থেকে বেশি লবণ দিলে সেটা দ্রবীভূত হবে না, কারণ দেখো আমি আনলিমিটেড তাকে গুলাইতে পারবো না, ঠিক আছে, একটা পর্যায়ে না পর্যায়ে তার অদক্ষেপ পড়বে, তলানি পড়বে, তাই না? তো দেখো অসম্পৃক্ত দ্রবণ হচ্ছে এরকম যে এইটা সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে 10 কেজি, যে এইটা হচ্ছে 10 কেজি পর্যন্ত লবণ সে ডিজলভ করতে পারে বা গুলাইতে পারে। এর মধ্যে সাপোজ আমি 8 কেজি লবণ দিছি, এর মধ্যে আমি 8 কেজি লবণ দিছি, 8 কেজি, তাহলে কি সে গুলাইতে পারবে না? অবভিয়াসলি পারবে। তার মানে কি ভাই, এইটার সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে 10 কেজি লবণ সে ডিজলভ করতে পারবে, আমি তাকে দিছি 8 কেজি, তাহলে এইটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত মানে কি, তার আরও চাহিদা আছে। আচ্ছা সহজ এক্সাম্পল দিই, ধরো তুমি হচ্ছে বিয়ের বাড়িতে দাওয়াত খাইতে গেছো, তো বিয়ের বাড়িতে দাওয়াত খাইতে গেছো ভালো কথা, তুমি হচ্ছে খাইতে পারো 2 প্লেট ভাত। আচ্ছা আমি এখানে যদি লিখি তুমি খাইতে পারো 2 প্লেট ভাত, ঠিক আছে, তুমি খাইতে পারো সাপোজ হচ্ছে 2 প্লেট ভাত খাইতে পারো। আচ্ছা এখানে একটু সমস্যা হবে আজকে, সেট আপ নতুন তো একটু প্রবলেম হইতে পারে। তো তুমি এখানে খাইছো সাপোজ 2 প্লেট ভাত, 2 প্লেট ভাত তুমি খাইতে পারো, ঠিক আছে। তো তোমাকে দাওয়াত বাড়িতে গিয়ে দেওয়া হয়েছে 1 প্লেট, ঠিক আছে।
এক প্লেট দেওয়ার পরে তুমি খেয়েছো, খাওয়ার পরে তুমি সামহাও আর প্লেট চেয়েছো, তো বলতেছে ভাই আমাদের এখানে খাবার শেষ, ঠিক আছে, আমার এখানে আর এনাফ খাবার নেই আপনাকে দেওয়ার মতো। তো দেখো তুমি কি সন্তুষ্ট হইছো? তুমি খাইতে পারো ভাইয়া 2 প্লেট, তোমারে দিছে এক প্লেট দিয়ে তোমার বলা হয়েছে যে ভাইয়া এখানে আর খাবার নেই, তুমি কিন্তু সন্তুষ্ট হইতে পারো নাই, তোমার কিন্তু এখনো চাহিদা আছে। তো এইটা হচ্ছে ভাইয়া অসম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ তুমি ডিজলভ করতে পারো 10 কেজি, তোমাকে আমি দিছি 8 কেজি, তুমি আরও 2 কেজি ডিজলভ করতে পারবা। এই যে দ্রবণটা তৈরি হবে, এই দ্রবণটার নাম হচ্ছে ভাইয়া অসম্পৃক্ত দ্রবণ, এই দ্রবণটার নাম হচ্ছে ভাইয়া অসম্পৃক্ত দ্রবণ। তাহলে ভাইয়া সম্পৃক্ত দ্রবণ কি? একই কথা ভাইয়া, তুমি বিয়ে বাড়িতে গেছো, 2 প্লেট ভাত খাইতে পারো, 2 প্লেট খাইছো, তোমাকে 2 প্লেটই দেওয়া হয়েছে, তারপরে তুমি চাইতে গেছো, অথবা 2 প্লেট খাওয়ার পরে ধরো খাবার শেষ হয়ে গেছে, ঠিক আছে, তো ভাইয়া তুমি খাইতে পারো 2 প্লেট, তোমার প্রোভাইড করা হয়েছে 2 প্লেট, তাই না? তাহলে কি তুমি সন্তুষ্ট না? অবশ্যই সন্তুষ্ট। আমি 2 প্লেটের বেশি খাইতে পারি না, আমাকে দিছে 2 প্লেট, আমি সন্তুষ্ট। এইটা হচ্ছে ভাইয়া সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ এ ডিজলভ করতে পারে 10 কেজি, এ হচ্ছে ম্যাক্সিমাম, এর ক্যাপাসিটি হচ্ছে 10 কেজি ডিজলভ সে করতে পারে। তুমি তাকে 10 কেজি লবণই এর মধ্যে দিয়েছো, 10 কেজি লবণই এর মধ্যে দিয়েছো, 10 কেজি লবণই এর মধ্যে দিছো, তাহলে কি এ সর্বোচ্চ ডিজলভ করতে পারে 10 কেজি, তুমি তাকে প্রোভাইড করছো 10 কেজি, তাহলে কি এ কি এটা দ্বারা ম্যাক্সিমাম ক্যাপাসিটি ফিল আপ করছে না? এটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি ফিল আপ করছে না? এরপরে কি এ আর ডিজলভ করতে পারবে? এরপরে আর ডিজার্ভ করতে পারবে না, অর্থাৎ সে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে পৌঁছাইছে। এই দ্রবণটা হচ্ছে ভাইয়া সম্পৃক্ত দ্রবণ, এই দ্রবণটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। এখন কথা হচ্ছে ভাইয়া অতিপৃক্ত দ্রবণ কি? দেখো সে আগের এক্সাম্পল, দাওয়াত বাড়িতে গেছো খাইতে, তোমার হচ্ছে তোমার ক্যাপাসিটি 2 প্লেট ভাত খাইতে পারো তুমি, তোমার 2 প্লেট ভাত দেওয়া হয়েছে, তুমি সুন্দর করে খাইছো, খাওয়ার পরে তোমার জোরাজোরি করছে যে ভাই তুমি খাইছো 2 প্লেট, ঠিক আছে ভাই আরেকটু খাও, বাবা আরেকটু খাও, আরেকটু খাও, জোর করে তোমাকে 3 প্লেট ভাত খাওয়ানো হয়েছে, জোর করে তোমাকে 3 প্লেট ভাত খাওয়ানো হয়েছে। এইবার তুমি চিন্তা করো তো ভাইয়া, তুমি ম্যাক্সিমাম ধারণ করতে পারো 2 প্লেট ভাত, তোমার জোর করে খাওয়াইলো 3 প্লেট ভাত, বাদ বাকি 1 প্লেট কি হবে? বাদ বাকি 1 প্লেট কি হবে? অবভিয়াসলি হজম হবে না ভাই, বেরো যাবে বা বমি হবে, ঠিক আছে। এইটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। তোমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 10 কেজি, তুমি 10 কেজি সোডিয়াম ক্লোরাইড বা লবণকে ডিজলভ করতে পারো, তোমার এখানে 12 কেজি সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছে, 12 কেজি সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছে। তো তুমি কি করবা? তুমি এর মধ্যে থেকে 10 কেজি ডিজলভ করবা, ভাই এর মধ্যে 10 কেজি ডিজলভ করবা, 10 কেজি তুমি ডিজলভ করবা, এরপরে এক্সট্রা যেই 2 কেজি থাকবে এইটা হচ্ছে নিচের তলানি আকারে পড়বে, নিচের তলানি বা অদক্ষেপ আকারে পড়বে। অদক্ষেপ কতটুকু পড়বে ভাই? অদক্ষেপ পড়বে হচ্ছে 2 কেজি, অদক্ষেপ পড়বে 2 কেজি। এই দ্রবণটা হচ্ছে ভাই আপনার অতিপৃক্ত দ্রবণ, অর্থাৎ ভাইয়া মানে সন্তুষ্ট তো করছি ভাইয়া, অতি সন্তুষ্ট করে ফেলছে, মানে অতি কোনো কিছু ভালো না, ঠিক আছে, এটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। তাহলে ভাইয়া আমি আবার একটু সামারি টানি, দ্রবণের প্রকারভেদ, এটা হচ্ছে ক্যাপাসিটি বা দ্রবণীয়তার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম কন্ডিশন হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ কোনটা? তুমি হচ্ছে তোমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি 10 কেজি ধারণ করা, তোমার দেওয়া হয়েছে 8 কেজি, তুমি এখনো সন্তুষ্ট না, তুমি এখনো 2 কেজি নিতে পারো, এটা হচ্ছে তোমার কি ভাইয়া? এটা হচ্ছে তোমার অসম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ কি ভাইয়া? তোমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি 10 কেজি, তোমার দেওয়া হয়েছে 10 কেজি ভাইয়া, এইটা হইতেছে গিয়ে তোমার সম্পৃক্ত দ্রবণ। আর অতিপৃক্ত হচ্ছে বেশি বেশি বাড়াবাড়ি করছে, অর্থাৎ তোমার লাগবে 10 কেজি, দিছে 12 কেজি, 2 কেজি তুমি কি করছো? অদক্ষেপ ফেলাইছো বা তলানি ফেলাইছো, এটা হচ্ছে তোমার অতিপৃক্ত দ্রবণ। তো এখন দ্রাব্যতা বোঝানোর জন্য আমাদের সব থেকে বেশি ধারণা থাকা লাগবে হচ্ছে এই সম্পৃক্ত দ্রবণ সম্পর্কে, বা আমরা যা আলোচনা করবো সামনে সব কিছু হচ্ছে সম্পৃক্ত দ্রবণ নিয়ে বা সম্পৃক্ত দ্রবণ রিলেটেড জিনিসপত্র আমরা আলোচনা করব। তো আসো এইবার আসা যাক দ্রাব্যতার পোর্শনে। তো ভাইয়া দ্রাব্যতা কি? দেখো কথা হইতেছে 3টা দ্রবণ আমি আগেও দেখাইছি, সম্পৃক্ত, অসম্পৃক্ত, সম্পৃক্ত, অতিপৃক্ত। তো ধরো এখানে 1 লিটার পানি আছে, কতটুকু পানি আছে ভাই? 1 লিটার পানি আছে, 1 লিটার পানি আছে, সব জায়গাতে 1 লিটার পানি আছে, 1 লিটার পানি আছে, এখানেও কত আছে ভাই? 1 লিটার পানি আছে। আচ্ছা, তো এখন কথা হইতেছে এই পানির মধ্যে তুমি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সাপোজ অ্যাড করছো বা লবণ অ্যাড করছো, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড অ্যাড করছো। তো এখন এটা যেহেতু অসম্পৃক্ত দ্রবণ, এখানে যতটুকু দরকার তুমি ততটুকু দেও নাই, অবভিয়াসলি কম দিছো, ঠিক আছে, অবভিয়াসলি কম দিছো। তো সাপোজ আমি ধরে নিলাম যে হচ্ছে 40 গ্রাম হচ্ছে সর্বোচ্চ সে ডিজলভ করতে পারে। তুমি যে লবণটা দিচ্ছ, সাপোজ সোডিয়াম ক্লোরাইড, অন্য কোনো লবণ দিচ্ছ, এটা 40 গ্রাম পর্যন্ত সর্বোচ্চ হচ্ছে এই 1 লিটার পানি ডিজলভ করতে পারবে। তাহলে ভাই এখানে কতটুকু দিছো? এখানে 40 গ্রামই দিছো। এখানে কতটুকু দিছো? এখানে কম দিছো, সাপোজ এখানে 35 গ্রাম দিছো। এখানে কতটুকু দিছো? এখানে সাপোজ হচ্ছে 45 গ্রাম, ঠিক আছে। এই 5 গ্রাম কি করবে? সে হচ্ছে অদক্ষেপ ফেলবে, তাই না? আচ্ছা, তো এখন তুমি এখানে দিছো, সমস্যা নাই, 35 গ্রাম দিছো, 40 গ্রাম দিছো, এটাও 45 গ্রাম দিছো, ঠিক আছে। তো দেওয়ার পরে এখানে একটা দ্রবণ তৈরি হয়েছে না ভাইয়া? মানলাম এটা অসম্পৃক্ত দ্রবণ, দ্রবণ তো একটা ঘনমাত্রা তো আছে, তাই না?
তো আমি চিন্তা করলাম এইটার ঘনমাত্রা হচ্ছে এস, ঘনমাত্রা হচ্ছে এস, ঘনমাত্রা হচ্ছে যেহেতু আমার এক লিটার, সেহেতু আমার সমস্যা নেই, আমার যতটুকু আসছে অতটুকু মোলে কনভার্ট করলে সেটা হচ্ছে মোল পার লিটারে চলে আসবে, ঠিক আছে। এইটার ঘনমাত্রা হয় আমার এস। আচ্ছা আমি একটু শর্টে করি, সেটা হচ্ছে তোমার এখান থেকে, আচ্ছা 1 মিনিট, আচ্ছা এটা হচ্ছে আমার এস, দেন হইতেছে কি আমার এখান থেকে যদি আমি আবার করি, এটা হইতেছে কি আমার এস, ঠিক আছে। মানে আমার 3টা ঘনমাত্রাকে আমি এস দ্বারা প্রকাশ করতেছি। তো দেখো ভাইয়া, অসম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে তুমি ঘনমাত্রা বলতেছো, প্রবলেম নাই। সম্পৃক্ত দ্রবণের একটা ঘনমাত্রা থাকবে, এটাতেও প্রবলেম নাই। অতিরিক্ত দ্রবণের ঘনমাত্রা থাকবে। এখন এই যে সম্পৃক্ত দ্রবণ, এই দ্রবণের ঘনমাত্রার আরেকটা নাম হচ্ছে বা দ্রাব্যতা। সহজ কথাই বুঝো, সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রার একটা এক্সট্রা আমি নাম দিচ্ছি, এটা হচ্ছে দ্রাব্যতা। আচ্ছা একটু ওয়েট, দ্রাব্যতা, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমি একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে আমার 1 মিনিট, সেটা হচ্ছে আমার দ্রাব্যতা। আচ্ছা সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা একটা এক্সট্রা নাম দিচ্ছে, হচ্ছে আমার দ্রাব্যতা। তার মানে কি, বা দ্রাব্যতা কি? দ্রাব্যতা হচ্ছে এক কথায় সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে। বাট এখানে একটা কন্ডিশন হচ্ছে গিয়ে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকা লাগবে। দেখো উপরে আমি একটা তাপমাত্রা সাইন দিচ্ছি, এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকা লাগবে। কারণ কি, এটা হচ্ছে তুমি এভাবে বলতে পারো, নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে। যদি তুমি সংজ্ঞা দিতে চাও, নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে, বা 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে তাকেও দ্রাব্যতা বলে। কেন ভাইয়া? কারণ ঘনমাত্রা সমান সমান কি, মোল পার লিটার। সেভাবে বলতে পারো যে 1 লিটার দ্রবণের মধ্যে কতটুকু দ্রব্য আছে, অথবা তুমি বলতে পারো যে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে। তো আমরা একটু সংজ্ঞাটা দেখে নিয়ে আসো। সংজ্ঞাটা হচ্ছে এরকম যে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে। তো ভাইয়া তোমরা হচ্ছে যারা একদম নিউ, যারা প্রথমে ভিডিওটা দেখতেছো বা দ্রাব্যতা সম্পর্কে আগে কোনো কনসেপ্ট নাই, তারা তো এ পর্যন্ত এসে ক্লিয়ার, ঠিক আছে ভাইয়া, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলতেছি। বাট যারা মোটামুটি ক্লাস 12-এ পড়ো বা দ্রাব্যতা আগেও পড়ছো, তারা জানো যে আসলে দ্রাব্যতাকে প্রকাশ করা হয় হচ্ছে তোমার কোনো ইউনিট ছাড়া। যেমন দেখো, আমি যদি এখানে দ্রাব্যতাকে প্রকাশ করতে চাই, আমার কিন্তু মোল পার লিটার বা মোলার একটা ইউনিট আসতেছে, বা একটা একক আসতেছে। বাট যখন আমরা দেখি নর্মালি যে দ্রাব্যতার কোনো একক থাকে না, তো ওই কন্ডিশনে আমি যাইতেছি ভাইয়া, আগে আমি এইটা শেষ করি। আচ্ছা তো আসো, সেটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণকে দ্রাব্যতা বলে, ঠিক আছে। একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, দেখো যে 3 লিটার সম্পৃক্ত দ্রবণে দ্রব্য আছে 2 মোল, ওই দ্রবণের দ্রাব্যতা কত? একদম ইজি অঙ্ক ভাই, দেখো। আচ্ছা আমি দ্রাব্যতার সংখ্যা কি জানি, নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। তাহলে দেখো 3 লিটার দ্রবণে দ্রব্য আছে কত মোল? 2 মোল। তাহলে ভাইয়া 1 লিটার দ্রবণে কতটুকু মোল আছে? 1 লিটার দ্রবণে দ্রব্য আছে হচ্ছে 2/3 মোল। এইটাই হচ্ছে কি তোমার দ্রাব্যতা, মোল পার লিটার। কারণ কি, দ্রাব্যতার আমি এখানে যে ইউনিটটা শিখতেছি, এটা হচ্ছে ঘনমাত্রার ইউনিট, মোল পার লিটার। তাহলে এইটা হচ্ছে কি তোমার অ্যান্সার দিয়ে তোমার হচ্ছে এই দ্রবণের দ্রাব্যতা কত। কারণ কি দেখো, তোমার দ্রাব্যতা তো ঘনমাত্রা লাগবে, ঘনমাত্রা মানে কি, মোল পার লিটার। তাহলে তোমার 3 লিটারে আছে 2 মোল, 1 লিটারে কত মোল আছে? 2/3 মোল। এটাই হচ্ছে কি তোমার দ্রাব্যতা। এইবার আসো যে দ্রাব্যতাকে অ্যাকচুয়ালিতে তোমার হচ্ছে ইন্টারমিডিয়েটের সিলেবাসে 2 ভাগে প্রকাশ করা হয়। একটা হচ্ছে মোল পার লিটার, যেটা তোমার দেখালাম একদম ইজিভাবে। আরেকটা হচ্ছে কোনো গ্রাম, মানে কোনো হচ্ছে এককহীন, মানে একক বাদে এককবিহীন দ্রাব্যতা বলে। তো ওইটা কেমনে করে ভাই? এবার একটু আসো, কথা হইতেছে গিয়ে, আমি যখন প্রথম স্লাইড দেখাইছিলাম তখন তোমার বলছিলাম যে হচ্ছে প্রত্যেকটা তোমার হচ্ছে এখানে পানি আছে হচ্ছে তোমার 1 লিটার করে, তাই না? তো এইখানে বাট অ্যাকচুয়ালি তো ওইখানে কি ছিল, আমি তোমার একটু বলি, এখানে একটু বেসিক একটু ঝামেলা আছে। এখানে তোমার হচ্ছে 1 লিটার ঠিক আছে, বাট তোমার এখানে 1 লিটার হচ্ছে তোমার এইটা সহ 1 লিটার। যখন বলছিলাম তখন এটা বলা হয় নাই, মানে তোমার হচ্ছে দ্রবণটা টোটাল 1 লিটার। তোমার এই 35 গ্রাম তোমার লবণ সহ 1 লিটার, এখানেও তোমার 40 গ্রাম লবণ সহ 1 লিটার, এখানে তোমার 45 গ্রাম লবণ সহ 1 লিটার। দ্রবণটা হচ্ছে 1 লিটার। কথা এই জায়গায় একটু মনোযোগ দাও। কথা হচ্ছে কি, এখানে যখন তুমি মোল পার লিটারে দ্রাব্যতা নির্ণয় করতেছো, তখন হচ্ছে তোমার যেই দ্রবণটা তুমি নিচ্ছ, এটা হচ্ছে তোমার 1 লিটার, দ্রবণটা 1 লিটার। বাট এখন আমরা যেটা দেখবো, এখানে হচ্ছে তোমার দ্রাবক হবে হচ্ছে 100 গ্রাম। দ্রাবক 100 গ্রাম বলতে ভাইয়া, তুমি যে পানি নিছো, এই পানিটা হচ্ছে 100 গ্রাম। পানিটা হচ্ছে কত গ্রাম? 100 গ্রাম। 100 গ্রাম। এখানেও পানি নিছো, এটা হচ্ছে 100 গ্রাম। সেমভাবে এখানেও পানি নিছো, এটা হচ্ছে তোমার 100 গ্রাম। এখন কথা হচ্ছে গিয়ে, এর মধ্যেও সাপোজ আমি মনে করলাম, আমি ধরলাম আর কি, যে এর মধ্যেও তোমার হচ্ছে 100 গ্রাম পানি নিছো, এই 100 গ্রামের মধ্যে হচ্ছে তোমার সর্বোচ্চ হচ্ছে তোমার লবণটা থাকতে পারে হচ্ছে 40 গ্রাম, ঠিক আছে? সর্বোচ্চ থাকতে পারে 40 গ্রাম। তাহলে তুমি যদি 40 গ্রাম লবণ দাও, এইটা হচ্ছে গিয়ে তোমার
সম্পৃক্ত দ্রবণ, তাই না? তাহলে এখানে কতটুকু থাকবে, ধরে নিলাম 35 গ্রাম, এখানে কতটুকু থাকবে, ধরলাম 45 গ্রাম, ঠিক আছে? তো এখন আমার দ্রাব্যতা যখন আমি কাজ করব, তখন অসম্পৃক্ত দ্রবণ আর অতিপৃক্ত দ্রবণ নিয়ে আমার কোনো কাজ নাই, আমার সব কাজ হইতেছে সম্পৃক্ত দ্রবণ নিয়ে, ঠিক আছে? তো সম্পৃক্ত দ্রবণে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব থাকে তাকে দ্রাব্যতা বলে। আমি আগে কি বলছিলাম দেখো তো, আমি যখন আগে বলছিলাম তখন আমি বলছিলাম যে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে। যখন ঘনমাত্রা নির্ণয় করছিলাম তখন হচ্ছে আমার এখানে 1 লিটার ছিল হচ্ছে আমার দ্রবণ প্লাস দ্রব, বা সরি দ্রাবক প্লাস দ্রব, মানে টোটাল দ্রবণটা ছিল 1 লিটার। বাট আমি যখন এইখানে আসতেছি তখন আমার দ্রাবকটা হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম এটা কি, এটা হচ্ছে দ্রাবক, এটা হচ্ছে দ্রাবক। অনলি দ্রাবকটা হচ্ছে আমার 100 গ্রাম, মানে পানিটা হচ্ছে আমার 100 গ্রাম, অনলি দ্রাবক আমার 100 গ্রাম। এইটা হচ্ছে আমার দ্রব, এইটা হচ্ছে কি আমার দ্রব। তার মানে কি ভাইয়া, 100 গ্রাম সম্পৃক্ত দ্রাবকে যত গ্রাম দ্রব থাকে সেটা হচ্ছে আমার দ্রাব্যতা, ঠিক আছে? তার মানে কি ভাই, যখন তুমি সম্পৃক্ত কথাটা বলতেছো, সম্পৃক্ত কথাটা বলা মানে কি জানো? সম্পৃক্ত কথাটা বলা মানে হচ্ছে যে সর্বোচ্চ সে কতটুকু ডিজলভ করতে পারে। তাহলে ভাইয়া তুমি যখন বলতেছো যে আমার দ্রাবকটা হচ্ছে 100 গ্রাম এবং এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ হইতে হবে, দ্রাবকটা আমার 100 গ্রাম, তার মানে কি 100 গ্রাম দ্রাবক, এর মধ্যে দ্রব আছে 40 গ্রাম। তার মানে কি, তার মানে এই কন্ডিশনে, মানে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক সর্বোচ্চ 40 গ্রাম সেই দ্রবটা দ্রবীভূত করতে পারে। কথা ভালো মতন বুঝো, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক সর্বোচ্চ 40 গ্রাম সেই দ্রব্যকে দ্রবীভূত করতে পারে। এই জন্য তোমার এইটা হইতেছে গিয়ে সম্পৃক্ত দ্রবণ, কারণ তোমার সর্বোচ্চ করতে পারে, ক্যাপাসিটি ম্যাক্সিমাম। তো এইভাবেও সংজ্ঞা দেওয়া যায়। সংজ্ঞা হচ্ছে এরকম যে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব থাকে এই তাকেও দ্রাব্যতা বলে, ঠিক আছে? তো তোমার এখানে কনফিউশন আসতে পারে, ভাই আপনি একটু আগে শিখালেন আমাকে যে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে, এখন আমার বলতেছেন ভাই এখানে আমার মানে দ্রাবক থাকবে 100 গ্রাম, ঠিক আছে? 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব থাকে? তো ভাই অ্যাকচুয়ালিতে দ্রাব্যতাকে দুই ভাগে প্রকাশ করা যায়। তোমরা যখন নেক্সট দ্রাব্যতার গুণফল পড়বা তখন দেখবা যে আসলে দ্রাব্যতাকে প্রকাশ করতেছে হচ্ছে মোল পার লিটার বা মোলার এককে, ঠিক আছে? তো তখন তোমরা কনফিউশন হয়ে যাবে, মানে তোমার মেনলি দ্রাব্যতার ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে এই সূত্র মেনটেন করে, ঠিক আছে? এর কিন্তু কোনো একক নাই, কারণ কি দেখো 100 গ্রাম দ্রাবকে দেখো নিচে কত যাচ্ছে, নিচে হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব থাকে, সাপোজ আমার x গ্রাম দ্রব আছে, তাহলে দেখো তো গ্রাম গ্রাম কাটাকাটি যাচ্ছে না? তাহলে আমার অ্যাকচুয়ালি যেটা সংখ্যাটা থাকতেছে, সাপোজ আমার ওখানে 40 ছিল, তাহলে দেখো তো 40/100, তাই না? 40/100, এখানে আমার গ্রাম গ্রাম কাটতেছে না, আমার গ্রাম গ্রাম কাটতেছে না, কারণ হচ্ছে তোমার নিচে গ্রাম গ্রাম কাটতেছে না। তো যখন আমার গ্রাম গ্রাম কাটতেছে তার মানে কি ভাই, 40/100 মানে হচ্ছে আমার এখানে তোমার মেনলি এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট, 100 হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? গ্রাম গ্রাম কাটতেছে এবং এখানে কোনো একক থাকতেছে না, তার মানে কি ভাই, আমি কোশ্চেনটাই পরে আসতেছি। তার মানে কি দেখো, আমি যদি তোমাকে বলি যে দ্রাব্যতা হচ্ছে, আমি যদি তোমাকে এখানে বলি যে দ্রাব্যতা হইতেছে গিয়ে 40, এটার মানে কি জানো? এটার মানে হইতেছে 100 গ্রাম দ্রাবকে হচ্ছে 40 গ্রাম দ্রব আছে, 100 গ্রাম দ্রাবকে 40 গ্রাম দ্রব আছে। ইটস মিনস এটা যদি দ্রাব্যতা যদি তোমার হচ্ছে 40 হয়, তাহলে দেখো এখানে হচ্ছে দ্রাবক কত আছে, দ্রাবক হচ্ছে এটা কনস্ট্যান্ট, ভাই দ্রাবক হচ্ছে কনস্ট্যান্ট, দ্রাবক হইতেছে কি কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমার 100 গ্রাম, ঠিক আছে? দ্রব কতটুকু ভাইয়া, দ্রব দ্রব হইতেছে কি ভাই আমার 40 গ্রাম। এখন আমি যদি তোমাকে বলি ভাইয়া এই দুটো কন্ডিশন থেকে আমাকে বলো তো দ্রবণ কতটুকু ভাই, এখানে দ্রবণ আছে কতটুকু? অবভিয়াসলি ভাই আমার দ্রাবক হচ্ছে 100 গ্রাম, আমার মানে দ্রাবক হচ্ছে 100 গ্রাম, দ্রব হচ্ছে 40 গ্রাম, তাহলে আমার দ্রবণ কতটুকু? 140 গ্রাম। আচ্ছা একটু 1 মিনিট, এটা হচ্ছে আমার 140 গ্রাম, ঠিক আছে? 140 গ্রাম। তো যখন তোমার দ্রাব্যতা যদি তোমার একক দিয়ে দেওয়া থাকে, যেমন দ্রাব্যতা হচ্ছে তোমার 2 মোল পার লিটার, তাহলে এটা হচ্ছে তোমার মোলার এককে দ্রাব্যতা ডিফাইন করছে। আর যদি তোমার একক বিহীন থাকে, যে এমন দেওয়া থাকে দ্রাব্যতা হচ্ছে 40, তার মানে কি দ্রাব্যতা 40 মানে হচ্ছে তোমার দ্রাবক আছে 100, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভাই, এটা হচ্ছে ফিক্সড, দ্রব আছে হচ্ছে 40 গ্রাম এবং টোটাল দ্রবণটা বা টোটাল সলিউশনটা তোমার হচ্ছে 140 গ্রাম, ঠিক আছে? তো এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট তোমার দ্রাব্যতার। এবার আসলে আমরা ম্যাথটা সলভ করি, তাহলে আমরা আরো ক্লিয়ার হবো। তো আসলে এখানে তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম যত তুমি বেশি সলভ করবা না, তত তুমি হচ্ছে সব বিষয়ে আরো বেশি দক্ষ হবা। আচ্ছা আমি একটু লিখে একটু সাইডে রাখি। দেখো কথা হইতেছে গিয়ে, এখন দেখো কোশ্চেনটা দেখি আমরা, কোশ্চেনটাই কি বলতেছে ভাইয়া, কোশ্চেনটাই বলতেছে হচ্ছে, এখন দেখো কোশ্চেনটা দেখি আমরা, কোশ্চেনে কি বলতেছে। কোশ্চেনে বলছে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত অবস্থায় 200 গ্রাম দ্রাবকে 60 গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণের দ্রাব্যতা কত? দেখো কি বলতেছে, প্রথম কথা হইতেছে তাপমাত্রা নির্দিষ্ট, ঠিক আছে?
সম্পৃক্ত অবস্থায় 200 গ্রাম দ্রাবকে, দেখো আমি এখানে লিখি 200 গ্রাম দ্রাবকে 200 গ্রাম দ্রাবকে 60 গ্রাম দ্রব আছে, 60 গ্রাম দ্রব আছে। তো তোমার দ্রাব্যতা যখন তুমি ডিফাইন করতেছো ভাইয়া, যখন তুমি দ্রাব্যতা নিয়ে কথাবার্তা বলতেছো, তখন তোমার 200 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব আছে এটা লাগবে, তাই তোমার 100 গ্রাম দ্রাবক, 100টা ফিক্সড, 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব আছে এটা লাগবে। অবভিয়াসলি ভাইয়া তোমার 100 গ্রামে কতটুকু আছে এটা বের করা লাগবে। তাহলে দেখো অতএব 100 গ্রাম দ্রাবকে 200 গ্রাম দ্রাবকে 60 গ্রাম দ্রব আছে, 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে হচ্ছে আচ্ছা এখানে তোমার হচ্ছে 60/200 × 100, একবারে করতে পারো অথবা তুমি ভেঙে ভেঙে করতে পারো, সমস্যা নেই। 60/200 × 100, কারণ তোমার 1 গ্রামে যাবে 60/200 ইন্টু, মানে 1 গ্রামে যাবে হচ্ছে 60/200 আর 100 গ্রামে যাবে হচ্ছে 60/200 × 100, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার অ্যান্সার, তুমি এখন বলতে পারো যে এই দ্রবণটার দ্রাব্যতা হচ্ছে এত, এই দ্রবণটার দ্রাব্যতা হচ্ছে এত। আচ্ছা চলো আমরা একটু নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন বলতে এখানে তোমার বলতেছে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত অবস্থায় 300 গ্রাম দ্রাবকে 50 গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণের দ্রাব্যতা কত? নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত অবস্থায় 300 গ্রাম দ্রাবক, আচ্ছা এটা তো তুমি নিজে পারবা, 300 গ্রাম দ্রাবকে 50 গ্রাম দ্রব আছে, এটা তুমি করতে পারবা। দ্রাবকে বলছো না, তুমি করতে পারবা, এটা তুমি এইচডব্লিউ আকারে হোমওয়ার্ক করবা, এটা তুমি এইচডব্লিউ করবা, ঠিক আছে। আচ্ছা পরেরটা আসো, কি বলতেছে পরেরটা হচ্ছে তোমার এখানে আরেকটা কন্ডিশন হইতেছে গিয়ে আমি যেরকম উইকিক দিয়ে করতেছি, ঠিক আছে। তো তোমার হচ্ছে অনেক বইয়ে বা তোমার অ্যাডমিশন ফেজে গিয়ে এটা তোমার ম্যাথমেটিক্যাল টার্ম বা সূত্র দিয়ে করা যায়, বাট আমি সাজেস্ট করবো তুমি যদি একদম ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি সূত্র দিয়ে না করে তুমি হচ্ছে বেসিক উইকিক নেমে করো, কারণ তোমার এখানে বেসিক বিল্ড আপ হবে বা বেসিক ডেভেলপ হবে। যদি সূত্র দিয়ে করতে পারবা, বাট কথা হইতেছে গিয়ে আগে তুমি উইকিক নেমে করে আসো। দেখো সূত্রতে এখানে তোমার কথা হইতেছে গিয়ে আমি যখন আগেরটাই করছিলাম, দেখো আমার এখানে কি হচ্ছিল, আমার 100 গ্রামে বের করা লাগবে, তাই না। আচ্ছা আমি তোমাকে এখানে আগে একটু দেখাইনি। তো এখানে দেওয়া আছে এরকম যে আমি ধরলাম, এখন এই যে কনস্ট্যান্ট আমি ধরছি, ঠিক আছে। তোমার যে অবভিয়াসলি মানে এক্স্যাক্ট এটাই ধরা লাগবে এমন কোনো কথা নাই, তুমি এক এক বইয়ে এক এক রকম জিনিস ধরা দেখতে পাবা, তোমার যেটা সুবিধা হয় বা তুমি যেভাবে ভালো মতন বুঝতে পারো তুমি সেটা ধরো, কোনো সমস্যা নাই। দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে দ্রাবকের ভর আমি ধরছি এম, মানে কি এই যে দ্রাবক আছে, দ্রাবক তুমি পানি নিছো, এই পানির ভর হচ্ছে কত, পানির ভর হচ্ছে এম, দ্রবের ভর হচ্ছে ছোট হাতের এম, দ্রবের ভরকে ডিনোট করতেছি ছোট হাতের এম দ্বারা, আর দ্রবণটার ভর হচ্ছে জেড, তো এখন ভাইয়া আমি তোমাকে একটা কোশ্চেন করি, কোশ্চেনটা হইতেছে কে, ধরো দ্রবণের ভর হচ্ছে জেড, ঠিক আছে। আমি যদি এখন তোমাকে দ্রাবকের ভর বের করতে বলি এই দুটার সাহায্যে, ধরো তোমার দ্রাবকের ভরটা আমার প্রয়োজন, এমটা আমার প্রয়োজন, এবং আমার দেওয়া আছে হচ্ছে তোমার দ্রবের ভর দেওয়া আছে আর দ্রবণের ভর দেওয়া আছে, তাহলে তুমি দ্রাবকটা কেমনে বের করবা? দেখো তো দ্রাবকটা এরকম না যে আমার দ্রবণ থেকে আমি যদি দ্রব্যের ভরটা বিয়োগ করি তাহলে আমি কি পাবো? আমি দ্রাবকের ভর পাবো না। দেখো এটা একটু মাথায় রাখো যে আমি যদি আমার দ্রাবকের ভর কোথায় প্রয়োজন হয় তাহলে আমি টোটাল দ্রবণ থেকে আমি যখন দ্রব্যের ভরটা বিয়োগ করব তখন আমি দ্রাবকের ভরটা পাবো। তো এখন কথা হচ্ছে কি, দেখো আমার মেনলি লাগবে হচ্ছে, আচ্ছা দেখো ধরো তোমার এইখানে কি করছিলাম আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্ম করছিলাম, যখন কি করছিলাম যে ধরো 200 গ্রাম দ্রাবক বলছে, তাই না। তাহলে 200 গ্রাম দ্রাবকে 60 গ্রাম দ্রব্য আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমার ধরো এখানে দ্রাবক কত আছে, আমার দ্রাবক আছে এম, দেখো এম গ্রাম দ্রাবকে দ্রব্য আছে, এম গ্রাম দ্রাবকে দ্রব্য আছে কতটুকু দেখো তো, এম গ্রাম দ্রাবকে দ্রব্য আছে হচ্ছে ছোট হাতের এম, তাই না, ছোট হাতের এম গ্রাম। তাহলে দেখো তো 1 গ্রাম দ্রাবকে ভাইয়া 1 গ্রাম দ্রাবকে দ্রব্য কতটুকু থাকবে ভাইয়া? 1 গ্রাম দ্রব্য থাকবে হচ্ছে এম বাই বড় হাতের এম, তাই না। আর 100 গ্রাম দ্রাবকে দ্রব্য থাকবে হচ্ছে এম বাই বড় হাতের এম ইন্টু 100, ঠিক আছে, এম বাই বড় হাতের এম ইন্টু 100। এইটা হচ্ছে গিয়ে তোমার সূত্র ভাইয়া, যে আমার এম গ্রাম দ্রাবকে দ্রব্য আছে ছোট হাতের এম গ্রাম, তাহলে 1 গ্রামে কত আছে, 100 গ্রামে কত আছে, ফাইনালি আমার 100 গ্রামে যতটুকু দ্রব্য থাকবে এটাই তো আমার দ্রাব্যতা। তাহলে তুমি যদি সূত্র দিয়ে বের করতে চাও ভাইয়া উইকিক না করে তুমি এই ফর্মুলায় বের করতে পারো, বাট কথা হচ্ছে কি ভাইয়া, যখন তোমার যদি কোনো কোশ্চেনে তোমার হচ্ছে দ্রাবকের ভর সরাসরি না বলে
দ্রবণ বলে এবং দ্রবের ভর বলে, তখন তুমি হচ্ছে এই বিয়োগ করে এখান থেকে বের করতে পারবা। আচ্ছা চলো আমরা এটা একটু যদি ফাইনালি লিখে ফেলি, তাহলে আমরা এরকম পাই। আমি সূত্রটা যদি লিখে ফেলি, সেটা হচ্ছে দ্রাব্যতা এস ইকলস টু, আমি যদি এখানে লিখি এস ইকলস টু আসতেছে কি, আসতেছে হচ্ছে এম বাই বড়হাতের এম ইন্টু 100, এম বাই বড়হাতের এম ইন্টু 100% ইন্টু 100, তাই না? আচ্ছা চলো আমরা এইটার সাহায্যে ওই যে ম্যাথটা করছিলাম একটু আগে, এটা একটু করে ফেলি। দেখো আমরা সূত্র জানি হচ্ছে এস ইকলস টু, আচ্ছা আমরা এখানে একটু কালার চেঞ্জ করে নিই। আমরা সূত্র জানি হচ্ছে এস ইকলস টু ছোটহাতের এম বাই বড়হাতের এম ইন্টু 100 বাই বড়হাতের এম ইন্টু 100, তাই তো? তাহলে দেখো তোমার এখানে কোশ্চেনে কি বলছে, দেখো এখানে বলতেছে যে 200 গ্রাম দ্রাবকে, তাই না? দ্রাবক মানে কি? দ্রাবক মানে হচ্ছে বড়হাতের এম। বড়হাতের এমের ভ্যালু দেওয়া আছে 200 গ্রাম, বড়হাতের এমের ভ্যালু দেওয়া আছে 200 গ্রাম, দেন হচ্ছে 60 গ্রাম দ্রব আছে, তাহলে দ্রবর ভর হচ্ছে ছোটহাতের এম, এটা হচ্ছে 60 গ্রাম, 60 গ্রাম। দেন আমি যদি সূত্রে ইনপুট করি সব কিছু, তাহলে দেখো উপরে যাবে হচ্ছে 60, নিচে যাবে হচ্ছে কত? নিচে যাবে হচ্ছে তোমার 200 ইন্টু 100। দেখো তো এটাই কি আমি আগে পেয়েছিলাম না, আমি যখন 2 নম্বর অঙ্কটা করছিলাম? দেখো 60/200 ইন্টু 100, দেখো এইটা আর ওইটা সেম জিনিস ভাইয়া, আমি সেমভাবে আনছি, বাট ওটা হচ্ছে আমি সূত্রের মাধ্যমে করছি, এটা হচ্ছে আমি ঐকিক দিয়ে করছি, ঠিক আছে? তো তোমার যখন যেটা লাগে তুমি তখন সেটা করতে পারো। এবার আসো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। আমাদের নেক্সট কোশ্চেনে বলতেছে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের 500 গ্রাম দ্রাবকে 50 গ্রাম দ্রব আছে, 200 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে কতটুকু দ্রব লাগবে? আচ্ছা আসো দেখো এখানে কি বলতেছে, 500 গ্রাম দ্রাবকে 50 গ্রাম দ্রব আছে, ঠিক আছে? তো প্রথম কথা হইতেছে গিয়ে, প্রথম কোশ্চেন যে আমার এই দ্রবণটার দ্রাব্যতা কত? দ্রাব্যতা আমি কেমনে বের করবো ভাইয়া? দেখো 500 গ্রামে 500 গ্রামে মানে 500 গ্রাম দ্রাবকে দ্রব আছে হচ্ছে 50 গ্রাম, তাহলে ভাইয়া 1 গ্রামে কত আছে ভাইয়া, আর 100 গ্রামে কত আছে? আমি একবার লিখে দিই, এখানে জায়গা শর্ট পড়বে না হলে। আচ্ছা তাহলে 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে হচ্ছে 50, 50/500 ইন্টু 100, তাই না? আচ্ছা এটা কাটে, কেটে 5 থাকে, দিয়ে এটা কাটে, কেটে কত 10 থাকে, তাই না? তার মানে কি এই দ্রবণটার দ্রাব্যতা হইতেছে গিয়ে 10। এই দ্রবণটার আমি যদি এখানে লিখি, আমি যদি সাইডে লিখি, এই দ্রবণটার দ্রাব্যতা হচ্ছে 10। দ্রাব্যতা কত? দ্রাব্যতা হইতেছে গিয়ে 10, দ্রাব্যতা হইতেছে গিয়ে 10। তো দ্রাব্যতা 10, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হইতেছে গিয়ে এখানে আমার দ্রাবক আছে 100 গ্রাম, দ্রাবক আছে 100 গ্রাম, এটা হচ্ছে ফিক্সড ভাইয়া, দ্রাবক আছে 100 গ্রাম। এর মধ্যে আমার দ্রব আছে কতটুকু ভাইয়া? এর মধ্যে আমার দ্রব আছে হচ্ছে তোমার 10 গ্রাম। এবং আমি যদি এখন বলি তোমাকে টোটাল দ্রবণটা কতটুকু ভাইয়া? টোটাল দ্রবণটা হইতেছে কি আমার 110 গ্রাম, তাই না? 110 গ্রাম। তাহলে দেখো তুমি কি এইটুক ইনফরমেশন থেকে এই কথা বলতে পারো যে 110 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে, আমি আগে লিখে নিতে হবে বলতেছি, 110 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে, 110 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব লাগে কতটুকু ভাইয়া? দ্রব লাগে কতটুকু? দ্রব লাগে হচ্ছে 10 গ্রাম, লাগে হচ্ছে 10 গ্রাম। তাহলে ভাইয়া 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বা 1 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব লাগে হচ্ছে 10 বাই কত? 10 বাই হচ্ছে 110, আর হচ্ছে গিয়ে তোমার কোশ্চেনে কত? 500, তাই না? তারপরে 500 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব লাগে হচ্ছে কত? 10/100 ইন্টু 500। ভাই আপনি কি করলেন আমি কিছু বুঝলাম না। দেখো তুমি প্রথমে কি করছো ভাইয়া, তুমি প্রথমে দেখছো তোমার কোশ্চেনে কি দেওয়া, তোমার কোশ্চেনে দেওয়া যে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের 500 গ্রাম দ্রাবকে 50 গ্রাম দ্রব আছে। তার মানে কি, যেহেতু সম্পৃক্ত বলতেছে, তার মানে কি সম্পৃক্ত বলতেছে মানে 500 গ্রামের মধ্যে সর্বোচ্চ থাকতে পারে ভাই 50 গ্রাম। যদি সম্পৃক্ত কথাটা না বলতো তাহলে কিন্তু হইতো না। সম্পৃক্ত কথাটা যখন বলতেছে এটার মানে হচ্ছে 500 গ্রামের মধ্যে, মানে 500 গ্রাম দ্রাবকের মধ্যে এটা যদি তোমার 500 গ্রাম হয়, এটা যদি তোমার 500 গ্রাম হয় ভাইয়া, তাহলে 500 গ্রামের মধ্যে তোমার হচ্ছে সর্বোচ্চ তোমার দ্রব্য থাকতে পারে কতটুকু ভাইয়া? 50 গ্রাম, তাই না? তো আমার যখন দ্রাব্যতা আমি বের করি তখন আমি দ্রাবকটার ভর কনস্ট্যান্ট সেটা হচ্ছে 100 গ্রাম। তো আমি আগে দ্রাব্যতাটা বের করে নেব যে 500 গ্রামের মধ্যে বা 500 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ থাকতে পারে তোমার
50 গ্রাম বা 500 গ্রাম সম্পৃক্ত দ্রব্য, মানে 500 গ্রাম দ্রাবকে সম্পৃক্ত অবস্থায় 500 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে হচ্ছে 50 গ্রাম, তাহলে হচ্ছে তোমার 1 একত্ব 100 একত্ব, তাই না? তো এইটা হচ্ছে তোমার কি, তুমি যেটা পাইছো 10 গ্রাম, এটা হচ্ছে তোমার 100 গ্রাম দ্রাবকে কতটুকু থাকতে পারে সম্পৃক্ত অবস্থায়, তোমার এটাই হচ্ছে দ্রাব্যতা, তাই না? তোমার কোশ্চেন কি করছে ভাইয়া, কোশ্চেন করছে 200 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে। ভাইয়া এখন যদি এখানে 200 গ্রাম দ্রবণ না বলে 200 গ্রাম দ্রাবক বলতো, 200 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে কতটুকু লাগে, তাহলে আমি সরাসরি এখান থেকে করতাম যে আমার 100 গ্রামকে সম্পৃক্ত করতে লাগে এত গ্রাম, তাহলে আমার 200 গ্রামকে সম্পৃক্ত করতে লাগে আমি একবারে করতে পারতাম। বাট কথা হইতেছে গিয়ে তোমার কোশ্চেনে কিন্তু তোমার কি বলছে, কোশ্চেনে কি তোমার দ্রাবক বলছে, কোশ্চেনে বলছে হচ্ছে দ্রবণ। একটু ভালো করে এখানে ভাই খেয়াল করো, তোমার হচ্ছে এখানে কোশ্চেনে বলছে হচ্ছে দ্রবণ, কোশ্চেনে কি বলছে ভাই, কোশ্চেনে বলছে হচ্ছে দ্রবণ। তো যখন কোশ্চেনে ভাই দ্রবণ বলতেছে, তার মানে কি, তার মানে আমাকে দ্রবণ নিয়ে ডিল করতে হবে। আমার দ্রবণের সাথে কোশ্চেনে কি দ্রব্য কতটুকু লাগবে, তাহলে দ্রবণের সাথে দ্রব্যের সম্পর্ককে নিয়ে ডিল করতে হবে আমার এখানে। তাহলে আমি আগে দ্রাব্যতা বের করছি, দ্রাব্যতা বের করার পরে এই 3টা কন্ডিশন আমি আগে লিখবো, লেখার পরে আমার দ্রবণের সাথে কার কন্ডিশন বের করা লাগবে, দ্রব্যের কন্ডিশন বের করা লাগবে। তাহলে আমার 110 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব্য লাগে হচ্ছে 10 গ্রাম, 1 কত লাগে, 500 কত লাগে। এটা হচ্ছে গিয়ে তোমার ভাই এই কোশ্চেনের অ্যান্সার। তো দেখে নাও, তুমি দেখে নোট করে নাও। তো এখানে একটা কথা হইতেছে গিয়ে, তুমি হচ্ছে যখন ভিডিও লেকচার দেখবা তখন সাথে সাথে নোট করে ফেলবা, মানে একটা কোশ্চেন থেকে যখন আরেকটা কোশ্চেনে শিফট করবো তখন হচ্ছে পজ করে নোট করে দেন হচ্ছে তুমি আরেকটা কোশ্চেনে যাবা। আচ্ছা চলো, আচ্ছা আমি একটু সরে যাই, তুমি দেখো কোশ্চেনটা দেখে নাও, দেখে নোট করে নাও, দেন হচ্ছে আমি শুরু করতেছি। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেনে বলতেছে যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে। আচ্ছা এখানে সম্পৃক্ত দ্রবণটা কার ভাইয়া, সম্পৃক্ত দ্রবণ তুমি চিন্তা করো 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, আচ্ছা তুমি চিন্তা করো এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের ভাইয়া, ক্যালসিয়াম কার্বনেটের, ক্যালসিয়াম কার্বনেটের 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণকে উত্তপ্ত করলে 10 গ্রাম অবশেষ পাওয়া যায়। হ্যাঁ এইটা বোঝার জন্য একটু তোমার হচ্ছে একটু বেসিক থাক, মানে বেসিক থেকে এটা একটু বলি, কারণ এটা বেসিক থেকে না বললে তুমি এই জিনিসটা ভাবে বুঝতে পারবে না। দেখো ধরো তোমার হচ্ছে একটা পাত্র আছে, তোমার ধরো একটা পাত্র আছে, ঠিক আছে? তো যখন পাত্র আছে, পাত্রের মধ্যে তোমার হচ্ছে দ্রবণ আছে। আচ্ছা আমি একটু পাত্রটা ঠিক করে নিই, 1 মিনিট। ধরো পাত্র আছে, পাত্রের মধ্যে ধরো দ্রবণ আছে, কিসের দ্রবণ ভাইয়া, 1 মিনিট। আচ্ছা আমি যদি একটু এটা করে নিই, ধরো এখানে দ্রবণ আছে, দেখো ধরো এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণ আছে, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণ আছে। তো দ্রবণটা কতটুকু ভাইয়া, দ্রবণটা হচ্ছে 100 গ্রাম, ঠিক আছে? মানে এর মধ্যে হচ্ছে টোটাল হচ্ছে 100 গ্রাম, 100 গ্রাম। আচ্ছা তো এই দ্রবণটাকে তুমি এখন উত্তপ্ত করতেছো। তো ভাইয়া উত্তপ্ত করলে এখান থেকে বাষ্পীভূত হবে কোনটা, এখান থেকে বাষ্পীভূত হবে কি? দেখো তুমি যখন উত্তপ্ত করতেছো তখন তুমি যদি ধরে নিই তুমি হচ্ছে 100 110 এমন তাপমাত্রা উত্তপ্ত করতেছো, তুমি তো আর আহামরি বেশি 900 ডিগ্রি সেলসিয়াস 1000 ডিগ্রি সেলসিয়াস এমন তাপমাত্রা নিচ্ছ না, তাই না? তো যখন এই তাপমাত্রা উত্তপ্ত করতেছো তখন এখান থেকে পানি হচ্ছে বাষ্পীভূত হবে, এখান থেকে বাষ্পীভূত হবে কি, পানি, তাই না? বাষ্পীভূত হবে হচ্ছে পানি। এখান থেকে কি ক্যালসিয়াম কার্বনেটের কোনো চেঞ্জ হবে, মানে হচ্ছে এটা কি বাষ্পীভূত হবে না, কারণ এটা হচ্ছে তোমার, এটা যদি তোমার ভাঙতে হয় তাহলে অনেক বেশি তাপমাত্রার প্রয়োজন, যেটা তুমি দিতে পারবা না। তো নর্মালি এখান থেকে তোমার পানি বাষ্পীভূত হবে, তাই না? পানি বাষ্পীভূত হবে। তো লাস্টে একদম শেষে যখন সব পানি চলে যাবে তখন যেটা পড়ে থাকবে বা যেটা অবশিষ্ট থাকবে বা যেটা অবশেষ থাকবে সেইটা আসলে কি, সেইটা আসলে ক্যালসিয়াম কার্বনেট, সলিড ক্যালসিয়াম কার্বনেট। অর্থাৎ পানি যখন চলে যাবে তখন নিচে যেটা দানা দানা থেকে যাবে এইটা হচ্ছে তোমার সলিড ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের কি, সলিড, তাই না? সলিড। তুমি এভাবে চিন্তা করতে পারো যে তুমি হচ্ছে লবণ নিছো, লবণ নিয়ে হচ্ছে পানির মধ্যে গুলিয়েছো, গুলানোর পরে সেই পানি তুমি হিট দিছো, যখন হিট দিয়েছো তখন হচ্ছে আস্তে আস্তে পানি বাষ্পীভূত হওয়া শুরু করছে। তো লাস্টের তলানি আকারে কি পড়ে থাকবে ভাইয়া, লাস্টে তলানি আকারে তোমার লবণ পড়ে থাকবে, তাই না? তো সেমভাবে তুমি যখন ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণ বানাইছো তারপরে তুমি যখন উত্তপ্ত করছো তখন পানি চলে গেছে, লাস্টে অবশেষ যেটা থাকছে এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট। তাহলে কি দেখো তো, তুমি ধরো মানে যে 10 গ্রাম যেটা থাকছে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট থাকছে 10 গ্রাম। তাহলে যখন তুমি হিট দাও নাই, সাপোজ তুমি এখন পর্যন্ত হিট দাও নাই, তাহলে তোমার টোটাল আছে 100 গ্রাম, হিট দেওয়ার পরে থাকতেছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখানে পানি ছিল কতটুকু ভাইয়া, পানি ছিল 90 গ্রাম, কথা ভালো মতন বুঝছো। তাহলে এখানে পানি কতটুকু ছিল, পানি ছিল 90 গ্রাম। তার মানে কি আমার 100 গ্রাম দ্রবণ, ঠিক আছে? তাহলে আমার দ্রবণটা হচ্ছে কত গ্রাম, আমি এখানে লিখি, আমার হচ্ছে দ্রবণটা হচ্ছে কত গ্রাম, দ্রবণটা হচ্ছে 100, তাই না? এখান থেকে আমি দ্রব্য কতটুকু পাচ্ছি ভাইয়া, আমি দ্রব্য কতটুকু পাচ্ছি, আমি দ্রব্য পাচ্ছি হচ্ছে কতটুকু, দ্রব্য পাচ্ছি হচ্ছে 10 গ্রাম, তাই না? হ্যাঁ, তাহলে আমার দ্রাবক কতটুকু ছিল ভাইয়া, দ্রাবক বা পানি কতটুকু থাকবে, দ্রাবক অথবা পানি কতটুকু থাকবে,
দ্রাবক থাকবে হচ্ছে কত 90 গ্রাম, 90 গ্রাম, তাই না? তো এখন 10 গ্রাম অবশেষ পাওয়া যায়, দ্রাব্যতা কত? তাহলে দেখো তুমি যদি এখন এটাকে একটু সাইড করো, তুমি যদি এটাকে একটু সাইডে লেখো, দেখো তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে যেটা লাগবে সেটা হচ্ছে 90 গ্রাম দ্রাবকে, 90 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে কত, 90 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে হচ্ছে 10 গ্রাম, 10 গ্রাম। তাহলে ভাইয়া 1 গ্রামে কত আছে আর 100 গ্রামে কত আছে? আমি একবার লিখলাম 100, আচ্ছা ঠিক আছে থাক। অর্থাৎ 100 গ্রামে 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে হচ্ছে তোমার 10/90 ইন্টু 100, তাই না? 100, এইটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার ভাই, এটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার। তার মানে কি ভাইয়া, তুমি হচ্ছে আগে দেখবে, মানে কোশ্চেনটা একটু বোঝার ব্যাপার আছে যে তোমার হচ্ছে 10 গ্রাম অবশেষ থাকে, মানে ইনডিরেক্টলি এটাই তোমার দ্রব্য, ইনডিরেক্টলি এটাই তোমার কি, এটাই তোমার দ্রব্য, ইনডিরেক্টলি এটাই তোমার দ্রব্য। তো এটা একটু বোঝা লাগবে কোশ্চেনে, ঠিক আছে? তো তুলে নাও, তুমি হচ্ছে নোট করে নাও, নোটে তুলে নাও। 3, 2, 1, ওকে। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেন কি বলতেছে ভাইয়া? নেক্সট কোশ্চেন বলতেছে নির্দিষ্ট তাপমাত্রায় 500 গ্রাম লবণে 50 গ্রাম দ্রব্য আছে, 200 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে কতটুকু দ্রব্য লাগবে? আচ্ছা তাহলে 500 গ্রাম দ্রবণে 50 গ্রাম দ্রব্য আছে, তাই না? আচ্ছা আমি তাহলে লিখে ফেলি যে 500 গ্রামে দেখো 500 গ্রাম দ্রবণে 500 গ্রাম দ্রবণে হচ্ছে 50 গ্রাম দ্রব্য আছে, তাই না? তার মানে কি দেখো 500 গ্রাম দ্রবণে, আচ্ছা এটা একটু সাইড করে লিখি, এখানে একটু সমস্যা আছে, আমি সমস্যাটা লাস্টে দেখাই, আমি তোমাকে দেখাই, আগে এখানে লিখে নিই। দেখো দ্রবণ হচ্ছে কত, দ্রবণ হচ্ছে 500 গ্রাম, তাই না? দ্রবণ হচ্ছে 500 গ্রাম, 500 গ্রাম, তাহলে হচ্ছে এখানে তারপরে কি 50 গ্রাম দ্রব্য হচ্ছে 50 গ্রাম, দ্রব্য হচ্ছে 50 গ্রাম, 50 গ্রাম। তাহলে ভাই এখানে দ্রাবক কত ভাইয়া? দ্রাবক কত? দ্রাবক হচ্ছে গিয়ে কত 450 গ্রাম, তাই না? 450 গ্রাম। আচ্ছা তাহলে কি দেখো 200 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে কতটুকু দ্রব্য লাগবে, তাই না? তাহলে একদম আগের অঙ্কের মতো দেখো, তুমি দ্রাবণ দ্রবক সব কিছু পাইছো, ঠিক আছে? পাওয়ার পরে এখন 450 গ্রাম দ্রাবককে 450 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 50 গ্রাম, 1 গ্রামে আছে 100 গ্রাম আছে, দ্রাব্যতা পাইছো। দ্রাব্যতা পাওয়ার পর তুমি হচ্ছে সেমভাবে এখানে তুমি যেভাবে করছিলা, দেখো দ্রাব্যতা পাওয়ার পর তুমি হচ্ছে দ্রাব্যতা পাইছো, দেন তুমি এভাবে ঐকিক নিয়ম করে যার সাথে যার ডিল করতে বলবে তার সাথে তার সম্পর্ক দেখে অঙ্কটা করতে পারবে, তাই না? এই অঙ্কটা তুমি করবা, বাট প্রবলেম হচ্ছে কি অঙ্কটা সঠিক না, অঙ্কটা হচ্ছে ভুল আছে। তুমি এভাবে করলে এই অঙ্কটা তুমি কখনোই মিলাইতে পারবে না। কারণ কি দেখো, যদি দ্রাব্যতার অঙ্ক বলে তোমার এখানে অবশ্যই একটা কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়াই লাগবে, সেটা হচ্ছে গিয়ে তোমার অবশ্যই দ্রবণটা সম্পৃক্ত হইতে হবে। দেখো তোমার যতগুলো কোশ্চেন আমি আগে করছি, দেখো সব জায়গায় সম্পৃক্ত কথাটা আছে কিনা তুমি দেখো, সব জায়গায় সম্পৃক্ত কথাটা আছে ভাই, দেখো সব জায়গায় সম্পৃক্ত কথাটা আছে, যতগুলো কোশ্চেনের আগে আমি করছি সব জায়গায় সম্পৃক্ত কথাটা আছে। বাট যখন সম্পৃক্ত কথাটা তোমার এখানে উল্লেখ নাই, তার মানে 500 গ্রাম দ্রবণের মধ্যে যে 50 গ্রাম দ্রব্য আছে এটা কি স্যাটিসফাই করছে কিনা, বা ম্যাক্সিমাম ক্যাপাসিটি 50 কিনা, তুমি তো এখানে এটা শিওর না। যখন তোমার কোশ্চেনে দেওয়া থাকবে সম্পৃক্ত, তখন তুমি শিওর যে হ্যাঁ ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে তাহলে 50, বাট সম্পৃক্ত কথাটা উল্লেখ না থাকলে এই ম্যাথ এভাবে করা যাবে না। তো তোমরা এটা এইচডব্লিউ করবা, ভাই এটা এইচডব্লিউ করা যাবে না, তোমরা এটা সম্পৃক্ত ধরে তারপরে এইচডব্লিউ করবে, এটা সম্পৃক্ত ধরে দেন এটা এইচডব্লিউ করবা, ঠিক আছে? ওকে চলো লাস্ট কোশ্চেনের দিকে আমরা আগাই। সেটা হচ্ছে এই টাইপের কোশ্চেন তোমার এইচএসসি বোর্ড পরীক্ষায় প্রচুর আসে, এই টাইপের দ্রাব্যতা থেকে যদি কোশ্চেন আসে, এই টাইপের কোশ্চেন বোর্ড পরীক্ষায় প্রচুর আসে। কোশ্চেনটা পড়ি আমরা। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবণের দ্রাব্যতা 80, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দ্রবণের দ্রাব্যতা 120। এখন আসো ভাইয়া, টেম্পারেচার চেঞ্জ করলে আমার দ্রাব্যতা চেঞ্জ হইতেছে, এখানে খুব কোর একটা কনসেপ্ট। দেখো আচ্ছা তোমরা কখনো চিনির শিরা বানানো দেখছো? সাপোজ হচ্ছে তোমার যখন জিলাপি বানাই, হ্যাঁ তখন হচ্ছে তোমার চিনি দিয়ে শিরা বানাই। শিরা কেমনে বানাই ভাইয়া? প্রথমে তোমার পানি নাই, পানি নিয়ে পানিটাকে হিট দেয়, হিট দিয়ে এর মধ্যে চিনি দেয়, ঠিক আছে? তো এটা করলে কি হয়, চিনির যে দ্রবণটা এটা হচ্ছে অনেক ঘন হয়। কেন ঘন হয়? তুমি এখন ওই দ্রবণটা নিয়ে জিলাপি বানাইছো, বানিয়ে এবার এটাকে ফ্রিজের মধ্যে রাখো, দেখো দানা টাইপের জমা হবে, বা দানা দানা পড়বে নিচে, তলানিতে দানা পড়বে। তো এইটা কেন পড়বে ভাইয়া? এইটা হবে হচ্ছে এই কারণে, যখন মানে আমি যতবার দ্রাব্যতার সংজ্ঞা দিছি, একটু দেখো তুমি প্রিভিয়াসে যাই, যতবার আমি দ্রাব্যতার সংজ্ঞা দিছি ততবার কিন্তু আমি বলছি ভাই এখানে হচ্ছে তোমার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা লাগবে। দেখো নির্দিষ্ট তাপমাত্রায়, কারণ তাপমাত্রা চেঞ্জ হলে সেম দ্রবণের দ্রাব্যতা ভাই চেঞ্জ হয়, তাপমাত্রা চেঞ্জ হলে সেম দ্রবণের দ্রাব্যতা চেঞ্জ হয়। এখন তোমার চিনি যে শিরাটা বানাইছিলা, তুমি কেন হিট দিছো? তুমি তো নর্মালি চিনির মধ্যে পানি দিয়ে তুমি শিরা বানাইতে পারতা, বাট আমরা কিন্তু এভাবে বানাই না। আমরা কি করি, আমরা প্রথমে পানিটাকে হিট দিই, তারপরে চিনি দিই। এটা কেন করি ভাইয়া? এইটা করি হচ্ছে যখন আমি তাপমাত্রা বাড়াই তখন তার দ্রাব্যতা বেড়ে যায়,
যখন আমি তাপমাত্রা বাড়াই তখন তার দ্রাব্যতা বেড়ে যায়। তাহলে ভাইয়া তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়তেছে, তাহলে এখানে আমার লাভ হচ্ছে কি? লাভ হচ্ছে এরকম যে আগে যদি 100 গ্রাম পানি 20 গ্রাম চিনিকে অ্যাবজর্ব করতে পারতো বা ম্যাক্সিমাম ক্যাপাসিটি যদি 20 গ্রাম থাকতো, তাহলে আমি এখন যখন টেম্পারেচার বাড়াইতেছি তখন আমার সেই 100 গ্রাম পানি এখন 30 গ্রাম চিনিকে ডিজলভ করতে পারে বা তোমার মানে দ্রবণ তৈরি করতে পারে, মানে এর মধ্যে গুলাইতে পারে। ঠিক আছে, তো আমি যখন তাপমাত্রা বাড়াইতেছি আলটিমেটলি আমার দ্রাব্যতা বাড়তেছে। তোমরা একটা জিনিস খেয়াল করবা, এটা হচ্ছে তোমার বাবা হচ্ছে তোমার আদর্শ গ্যাস চ্যাপ্টারে ফিজিক্সের ফার্স্ট পেপারের 10 চ্যাপ্টার শিশিরাঙ্ক নামে একটা টপিক আছে। তো এখানে তোমরা দেখবা যে হচ্ছে যখন মানে শিশিরাঙ্ক ব্যাপারটা হচ্ছে এরকম, নর্মালি কিন্তু দুপুরবেলা শিশির পড়ে না, শিশির পড়ে হচ্ছে সন্ধ্যাবেলা বা সকালবেলা শীতকালে। ঠিক আছে, তো এটা কেন ভাইয়া? এখানে কি তোমার শিশির পরে কীভাবে, এটা হচ্ছে তোমার মানে পানি বাষ্পীভূত হয়, জলীয় বাষ্প আকারে থাকে, দেন ওটা এক্সেস হয়ে গেলে ধারণ ক্ষমতার বাইরে চলে গেলে তখন শিশির আকারে নিচে পড়ে। তো ভাইয়া এইটা হচ্ছে দুপুরে হওয়ার কথা। তো কারণ তোমার দেখো, ধরো আমি তোমাকে একটু এখানে একটু বলি, ধরো তোমার এখানে একটা পাত্র আছে, ধরো তোমার হচ্ছে এটা একটা পরিবেশ। ঠিক আছে, তো পরিবেশে ধরো তোমার হচ্ছে এরকম যে তোমার ধরো এখানে আমি কথার কথা ধরলাম যে 100 গ্রাম তোমার হচ্ছে জলীয় বাষ্প থাকতে পারে সর্বোচ্চ। ঠিক আছে, যখন এটা 110-এ যাবে 110-এ যাবে তখন হচ্ছে তোমার এই বাদ বাকি 10 গ্রাম তোমার হচ্ছে শিশির আকারে নিচে পড়বে। তাহলে তো ভাইয়া শিশির দেখার কথা দুপুরবেলা, তাই না? কারণ রোদ থাকে বেশি, বাষ্প হয় বেশি। বাট কথা হইতেছে গিয়ে যখন তাপমাত্রা কমে তখন ধারণ ক্ষমতাও কমে যায়। মানে কি ভাইয়া? ওই যে আমি বলছিলাম যে তোমার হচ্ছে চিনির যে শিরা বানাচ্ছিলা, ঠিক আছে, চিনির শিরা যখন তুমি উত্তপ্ত করছিলা তখন কি হচ্ছিল, 100 গ্রাম পানি যখন 20 গ্রাম চিনিকে রিজলভ করতে পারতো, যখন তুমি টেম্পারেচার বাড়াইছো তখন 100 গ্রাম পানি তোমার হচ্ছে কি 30 গ্রাম 40 গ্রাম চিনিকে রিজলভ করতে পারতেছে। এখন যদি তুমি টেম্পারেচার কমাইতা তাহলে কি হইতো, ওই 100 গ্রাম পানি আগে করতে পারতো 20 গ্রাম, এখন করতে পারছে 10 গ্রাম, এখন করতে পারছে 5 গ্রাম। তাহলে দেখো তোমার এখানে 100 গ্রাম ধরো তোমার হচ্ছে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আছে সর্বোচ্চ, তোমার ধরো আছে ধরো 80 গ্রাম। ঠিক আছে, আছে 80 গ্রাম, দুপুরেও আছে 80 গ্রাম, রাতেও আছে 80 গ্রাম, সকালেও আছে 80 গ্রাম। বাট দুপুরের টেম্পারেচার বেশি, এইটাকে তোমার সম্পৃক্ত করতে, ধরো তোমার টেম্পারেচার যেহেতু বেশি, সম্পৃক্ত করতে আরও বেশি লাগবে। দুপুরে লাগবে হচ্ছে 100 গ্রাম। ঠিক আছে, যখন সন্ধ্যার দিকে আসবে তখন টেম্পারেচার কমে যাচ্ছে, তার মানে কি এইটাকে সম্পৃক্ত করতে আরও কম জলীয় বাষ্প লাগবে। দেখা যাচ্ছে ওইটাকে সম্পৃক্ত করতে টেম্পারেচার কমানোর কারণে এইটাকে সম্পৃক্ত করতে লাগবে হচ্ছে 70 গ্রাম, কারণ আমি টেম্পারেচার কমাইছি, দ্রাব্যতা কমছে, ও অ্যাবজর্ভ করে রাখতে পারছে কম, তাহলে যদি 70 গ্রাম লাগে আসে 80 গ্রাম, ওই 10 গ্রাম কি করবে, ওই 10 গ্রাম হচ্ছে অদক্ষেপ পড়বে তখন। ঠিক আছে, মানে তাপমাত্রা কমাচ্ছ দ্রাব্যতা কমে যাচ্ছে, তাপমাত্রা কমাচ্ছ ক্যাপাসিটি কমে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কাহিনী যে তুমি যখন মানে দ্রাব্যতা নিয়ে কথাবার্তা বলবা তখন তোমার তাপমাত্রা অবশ্যই কনস্ট্যান্ট থাকা লাগবে। এক তাপমাত্রায় দ্রাব্যতা এক রকম শো করে। এটা আমরা নেক্সটে আসবো ইনশাল্লাহ। তোমার হচ্ছে নেক্সটে যখন আমরা পড়বো মানে তাপমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্ক নামে একটা টপিক থাকবে, ওইখানে তোমার ইন ডিটেলস সম্পর্কে আলোচনা করা হবে। তো আসো দেখো, প্রথমে হচ্ছে আচ্ছা, যদি তোমরা এই টাইপের কোশ্চেন পাও, প্রথম কথা যখন তোমরা এই টাইপের কোশ্চেন পাবা তোমরা আগে একটা ছক আঁকাই নেবা, এরকম একটা ছক আঁকাই নেবা পরীক্ষার খাতায়, এরকম একটা ছক আঁকাই নেবা। এবার দেখো তোমার কয়টা কন্ডিশনের কথা বলছে, একটা হচ্ছে 40 ডিগ্রি আর একটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, তাই না? তুমি লিখে ফেলবা যে তোমার কন্ডিশন দুইটা, একটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর একটা হচ্ছে তোমার 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবণের দ্রাব্যতা 80, এখানে লিখে ফেলো। তাহলে দ্রাব্যতা কত? দ্রাব্যতা হচ্ছে 80। ঠিক আছে, তাহলে এখানে দ্রাব্যতা কত ভাইয়া? 60 ডিগ্রিতে দ্রাব্যতা কত? দ্রাব্যতা হচ্ছে কত? 60 ডিগ্রিতে হচ্ছে তোমার দ্রাব্যতা 120। কারণ কি ভাইয়া? টেম্পারেচার বাড়ছে, দ্রাব্যতাও বাড়ছে, পরিমাণও বাড়ছে, আরও বেশি ডিজলভ করতে পারবে। ঠিক আছে, ওই দ্রবণ আচ্ছা, তাহলে যদি এটা লিখে ফেলো দ্রাব্যতা 80, তার মানে কি দ্রাবক কতটুকু আছে? ভাইয়া? দ্রাবক আছে হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখে ফেলি, দ্রাবক, দ্রব আর দ্রবণ, আর হচ্ছে কি দ্রবণ। ঠিক আছে, এটা তোমরা হচ্ছে আগে লিখে ফেলবা। এই কোশ্চেন পাইলেই চোখ বন্ধ করে ভাই বলছে আগে এটা লিখতে, এটাই লিখে ফেলবা। চোখ বন্ধ করে ভাই বলছে এটা লিখতে, এটা লিখে ফেলবা। আচ্ছা এক মিনিট, এক মিনিট, এটা এরকম হচ্ছে কেন ভাই? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাই বলছে এটা লিখতে, এটাকে লিখে ফেলবা। ঠিক আছে, তো এখন দেখো এটা তো আবার সমস্যা হবে গো, এখান থেকে চেঞ্জ করে দাও। আচ্ছা প্যারা নেই, আমি উপরে লিখি, দেখো। আচ্ছা, তো দ্রাবক কত? দ্রাবক হচ্ছে 100 গ্রাম কনস্ট্যান্ট। ঠিক আছে, দ্রব কত? দ্রব হচ্ছে দ্রাব্যতা 80, মানে দ্রব হচ্ছে 80, দ্রাব্যতা
120 মানে দ্রব্য হচ্ছে 120, তাহলে ভাই দ্রবণ কত হচ্ছে 180, এখানে হচ্ছে 180, এখানে হচ্ছে, আর এখানে কত হচ্ছে ভাই, এখানে হচ্ছে তোমার 100 200 220, তাই না, 100 200 220 220 220। এবার আসো কোশ্চেন পড়ি। কোশ্চেন বলছে হচ্ছে ওই দ্রবণের 500 গ্রামকে 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনলে। আচ্ছা, তার মানে কি 500 গ্রামকে মানে ওই দ্রবণের 500 গ্রামকে 60 ডিগ্রি থেকে তুমি 40 ডিগ্রিতে নামিয়ে আনলে কতটুকু পদক্ষেপ পড়বে, তাই না। তার মানে তুমি দ্রবণ নিছো, নর্মালি দ্রবণ নিছো, দ্রবণের টেম্পারেচার ছিল হচ্ছে তোমার ইনিশিয়ালি ছিল তোমার হচ্ছে কত 60 ডিগ্রি, সেখান থেকে তুমি 40-এ নামিয়ে আনছো, তাহলে তোর ম্যাক্সিমাম ক্যাপাসিটি কমে যাবে, তাই না। তাহলে এক্সট্রা যতটুকু থাকবে ততটুকু পদক্ষেপ পড়বে। পদক্ষেপ কতটুকু পড়বে এটাই তোমার কোশ্চেনে জানতে চাইছে। তো আসো আমরা কার ডিলার মানে কোনটার কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে এটাকে দেখি। আমার এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে দ্রবণ আর হচ্ছে গিয়ে দ্রবণ আর হচ্ছে অদক্ষেপ পড়বে, মানে অদক্ষেপ তো পড়বে অবশ্যই দ্রব্য, তাই না। দ্রবণ আর দ্রব্যের সম্পর্ক এখানে করতে হবে, মানে দ্রবণ আর দ্রব্যের সম্পর্কে এখানে দেখাইতে হবে। তাহলে দেখো দ্রবণ আমার এখানে, দ্রবণ আমার এখানে, তাই না। তাহলে 60 থেকে নামাতো 40-এ, তাহলে দেখো যদি এভাবে লিখি 220 গ্রাম দ্রবণকে 220 গ্রাম দ্রবণকে 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামিয়ে আনলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামিয়ে আনলে নিচে লিখি অদক্ষেপ পড়বে। অদক্ষেপ কতটুকু পড়বে ভাই, অদক্ষেপ কতটুকু পড়বে দেখো 220 গ্রাম দ্রবণকে 60 থেকে 40-এ নামিয়ে আনলে অদক্ষেপ পড়বে। দেখো এখানে হচ্ছে সর্বোচ্চ দ্রবণ 220, এখানে হচ্ছে 180, তাহলে হচ্ছে এটা এরকম হবে যে 220 - 180, 220 - 180, কারণ কি দেখো আমি তোমাকে বলতেছি দাও, তাহলে হচ্ছে 80 90 একটা 10 20, তাহলে 40 গ্রাম, তাই না, 40 গ্রাম। দেখো এটা বুঝছো ওখানে, দেখো যে 220 গ্রাম দ্রবণকে তুমি এটা 220 গ্রাম দ্রবণ আছে, তুমি এটাকে 40 ডিগ্রিতে নামে আনছো, 40 ডিগ্রি যখন নামে আনছো তখন তোমার দ্রাবক এখানেও সেম এখানেও সেম, দ্রব্য এখানে একটু বেশি এখানে কম, সরি এখানে কম এখানে বেশি, তার মানে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার অ্যাবজর্পশন ক্ষমতা বেশি, তোমার ডিজলভ করার ক্ষমতা বেশি, এই জন্য তোমার 220 গ্রাম দ্রবণ থাকতেছে। 40 ডিগ্রিতে নামে আনলে তোমার দ্রবণ থাকতে পারবে সর্বোচ্চ 180 গ্রাম। দেখো 60 ডিগ্রিতে তোমার দ্রবণ হবে হচ্ছে 220 গ্রাম সর্বোচ্চ, যদি তুমি 100 গ্রাম দ্রাবক ধরো। 40 ডিগ্রিতে তোমার দ্রবণ হতে পারে সর্বোচ্চ কত 180 গ্রাম। তাহলে 220 গ্রাম দ্রবণকে তুমি যদি এখান থেকে 60 ডিগ্রিতে 220 গ্রাম দ্রবণকে 60 ডিগ্রি থেকে তুমি যদি 40 ডিগ্রিতে নামাই আনো, তাহলে দ্রবণ সর্বোচ্চ থাকতে পারে কত গ্রাম, অবশ্যই 180 গ্রাম। এখন পানির তো ভাই কিছু হবে না, পানিতে 100-100 থাকবে, তাই না। তাহলে চেঞ্জটা হবে কার, চেঞ্জটা হবে হচ্ছে দ্রবের, তাহলে দেখো দ্রব্য মানে 40 গ্রাম কমে যাবে, দ্রব্য 40 গ্রাম কমে যাবে মানে কি তোমার এখানে তো এটা ফিক্সড 180 তো তোমার ফিক্সড, এটা তুমি চেঞ্জ করতে পারছো না। তাহলে 220 থেকে যখন তুমি নামাচ্ছ তাপমাত্রা 40-এ তখন তোমার সর্বোচ্চ থাকতে পারতেছে 180 গ্রাম, তাই না। তার মানে তোমার বাদ বাকি 40 গ্রাম কী হবে, 40 গ্রাম হচ্ছে নিচে অদক্ষেপ পড়বে, 40 গ্রাম হচ্ছে নিচে অদক্ষেপ। আচ্ছা আমি এভাবে না দেখাই, 1 মিনিট। 40 গ্রাম হচ্ছে নিচে এভাবে অদক্ষেপ পড়বে, 40 গ্রাম হচ্ছে নিচে এভাবে অদক্ষেপ পড়বে, তাই না। তো 220 গ্রাম দ্রবণকে নামিয়ে আনলে 40 গ্রাম অদক্ষেপ পড়ে, তাহলে 1 গ্রাম দ্রবণকে নামিয়ে আনলে সেমভাবে লিখবা, লেখার পরে তোমার হচ্ছে 40/220 এতটুকু পদক্ষেপ পড়বে। আর তোমার কোশ্চেনে চাইছে কি, কোশ্চেনে আছে 500 গ্রাম দ্রবণকে, তাহলে 500 গ্রাম দ্রবণকে নামিয়ে আনলে পদক্ষেপ পড়বে হচ্ছে তোমার কত, নিচে যাবে 220, উপরে যাবে 40, আর হচ্ছে ইন্টু 500, তাই না। এত গ্রাম পদক্ষেপ পড়বে, তার মানে কি ভাইয়া তুমি 500 গ্রাম দ্রবণকে, এখন তোমার যদি এখানে দ্রবণ থাকে ভাই তাহলে দ্রবণ নিয়ে ডিল করবা, যদি তোমার যদি তোমার দ্রাবক থাকে 500 গ্রাম দ্রাবককে, তাহলে তুমি দ্রাবক নিয়ে ডিল করবা, তোমার যা থাকবে তুমি এখানে কি নামে তাকে নিয়ে ডিল করা শুরু করবা, ঠিক আছে। তো ভাইয়া মোটামুটি হচ্ছে দ্রাব্যতার বেসিক কনসেপ্ট এতটুকুই তোমরা প্র্যাকটিস করো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি ভাইয়া, যারা তোমরা ফার্স্ট ইয়ারে আসো অবশ্যই যে কোনো ক্লাস লেকচার করার পরে নোট ডাউন করে ফেলবা, কারণ কি ভাইয়া নোট করলে পরীক্ষার আগে তোমার পড়তে সুবিধা হবে। তুমি আজকে ভিডিওটা দেখতেছো, তোমার 2 দিন 3 দিন মনে থাকবে, তুমি পরীক্ষা দেবে আজ থেকে 2 বছর পরে বা 1.5 বছর পরে, তখন কিন্তু তোমার ইন ডিটেলস এত কিছু মনে থাকবে না, তখন তুমি আবার ভিডিও দেখবা। তো এমন করে তুমি কয়টা ভিডিও দেখবা, এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে যে নোট ডাউন করে ফেলা। ভাই এখানে তো আপনার বইয়েও এগুলো লেখা আছে, ঠিক আছে, বাট বইয়ে তোমার সাজানো নাই, বইয়ের জিনিসটা সাজানো নাই, তো বইয়ের সাইজ হচ্ছে এরকম, ঠিক আছে। তো তুমি যদি এরকম বই পড়ে পরীক্ষা দিতে যাইতে পারো আমার কোনো আপত্তি নাই ভাইয়া, বাট বুদ্ধিমানের কাজ হচ্ছে গিয়ে যখন তুমি ক্লাস করবা, ক্লাস করার সাথে সাথে এটার সাথে সাথে নোট ডাউন করে ফেলবা, যে পরীক্ষার আগের রাতে কোনো প্রকার হ্যাসেল না হয়, ঠিক আছে।
আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। ধন্যবাদ।